নমস্কার বন্ধুরা, রিয়ার ইচ্ছে ডানায় সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন হলো কোনো গল্প দেওয়া হয়নি, তো আজকে আবার চলে এসেছি একটা সুন্দর মিষ্টি গল্প নিয়ে। সত্যি গল্পটা তোমরা শুনে বলবে যে সত্যি এত গল্পটা মিষ্টি হতে পারে, এত সুন্দর হতে পারে। তো আজকের গল্প হলো ঠিক দুপুরবেলা, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা গল্পটি। তো আমরা যারা গল্প ছোটোবেলা থেকে পড়তে ভালোবাসি, শুনতে ভালোবাসি, তাদের কিন্তু একটু সানডে সাসপেন্স বলো বা একটুখানি গল্প অডিও বলো, একটুখানি না শুনলে কিন্তু ঘুম আসে না। তো আমার গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকের গল্প হলো ঠিক দুপুরবেলা, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। দুপুরবেলা স্কুল থেকে ফিরে চাবি খুলে ঘরে ঢুকে দেখি ঠাকুরমা চোখ বুজে বসার ঘরের সোফায় শুয়ে আছেন। আমার পায়ের শব্দ পেয়েও নাড়াচাড়ার নাম নেই। পাশে বসে ডাকাডাকি করছি, এমন সময় মা ফিরলেন কলেজ থেকে। ঠাকুমার কাছে এসে এক ঝলক দেখেই তাড়াতাড়ি বেরিয়ে গেলেন মা, পাশের ফ্ল্যাট থেকে হীরক জেঠুদের ডাকতে। লোডশেডিং তো চলছিল তখন। আমাদের 4 তলার ফ্ল্যাটে বেশ গরম। একটা হাত পাখা নিয়ে ঠাকুরমাকে হাওয়া করছিলাম তাই। খানিক পরে হাত বদলাবার জন্য হাওয়া একটু যেই থামিয়েছি, তক্ষুনি ঠাকুরমা চোখ খুলে তাকালেন আমার দিকে। তারপর ফিস ফিস করে বললেন, এই পিন্টু, কাছে আয়, কানে কানে একটা কথা বলি। মাথা নামিয়ে ঠাকুরমার মুখের কাছে মাথাটা আনতেই ঠাকুমা ফিস ফিস করে বলে উঠলেন, আমার কথা, বাবার কথা ভেবে যদি কখনো মন খারাপ হয়, তাহলে বড় জামরুল গাছটার নিচে গিয়ে বসিস, তাহলেই সব ঠিক হয়ে যাবে। জামরুল গাছ? আমাদের এই ফার্নোডের মল্লার আবাসনের বাড়িতে আবার জামরুল গাছ এলো কোথা থেকে? ঠাকুরমা একটু হেসে চোখ নাচিয়ে বললেন, আছে আছে, যখন তোর দরকার হবে ঠিক পৌঁছে যাবি, দেখিস। এই বলে ফের চোখ বন্ধ করে আগের মতো একদম চুপচাপ হয়ে গেলেন। একটু পরেই মা ফিরলেন হীরক জেঠুদের সঙ্গে নিয়ে। আবাসনের আরও অনেক লোক দেখি আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে। হীরক জেঠিমা ঘরে ঢুকে আমার হাত ধরে নিয়ে চলে গেলেন তাদের ফ্ল্যাটে। রাতে ওই বাড়িতেই থেকে গেলাম। মা একবার এসে দেখতে এসেছিলেন। পরদিন সকালবেলা বাড়ি ফিরে দেখি ঠাকুরমা নেই। শোবার ঘরের দেয়ালে বাবার ফটোটার পাশে ঠাকুরমার একটা নতুন ফটো ঝুলছে। মাস 2 পরে স্কুলে গরমের ছুটি পড়তে মা একদিন বলে উঠল, মা বলল আমায় নিয়ে আমিরপুরে যাবেন। ও হো, বলতে তো ভুলেই গেছি। আমিরপুরে আমাদের একটা বিরাট বড় বাড়ি আছে, বহুকালের পুরনো বাড়ি। সেখানে দাদু আর ঠাকুরমা থাকতেন। দাদু মারা যাওয়ার পর ঠাকুরমা আমাদের এই কলকাতার ফ্ল্যাট বাড়িতে মায়ের কাছে চলে আসেন আর এখানে থেকে যান। আমি অবশ্য সেই বাড়িটা কখনো দেখিনি, তবে ঠাকুরমার কাছে তার গল্প শুনেছি অনেক। আমাদের এই হাউসিংটা যতটা বড়, তার চেয়েও নাকি অনেক বড় বাড়িটা। সেখানে নাকি আগে দুর্গাপুজো হতো, মেরাব বেঁধে যাত্রাপালা হতো, এমন আরও কত কি গল্প শুনেছি। স্কুলে বন্ধুদের সেসব গল্প বললে কেউ বিশ্বাসই করে না। এবারে একেবারে ফটো তুলে এনে দেখাবো সবাইকে। মার কলেজে ছুটি পড়ার পরের দিনই সকাল সকাল দুজনে মিলে হাওড়ায় গিয়ে ট্রেনে চেপে বসলাম। লাল রঙের গাড়ি,
রওনা হওয়ার খানিক পরেই দারুণ জোরে ছুট দিল গাড়ি। আমার তো খুব মজা লাগছিল। ট্রেনে এর আগে তো কখনো চাপিনি। সব কিছু কেমন উল্টো দিকে ছুটে যায়। আমি জানলায় মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখতে লাগলাম। আর মা সারাক্ষণ বসে বসে একটা বই পড়লেন। আমিরপুরে যখন গিয়ে পৌঁছলাম তখন প্রায় দুপুর হয়ে গিয়েছে। ছোট্ট স্টেশন, আমরা দুজন ছাড়া আর কেউ নামেনি। প্ল্যাটফর্মে একটা লোক বসে শশা বেচছিল। তার কাছ থেকে দুটো বড় বড় শশা কিনে মা একটা নিলেন, আমায় একটা খেতে দিলেন। তারপর খেতে খেতে দুজনে মিলে স্টেশনের বাইরে এলাম। সেখানে ঝুপসিয়ে একটা কদম গাছের নিচে একটা বুড়ো রিকশাওয়ালা বসেছিল। তো আমাদেরকে দেখে তাড়াতাড়ি উঠে রিকশা নামিয়ে রিকশা নিয়ে এগিয়ে এলো। কোথায় যাবেন মা? মা বললেন, প্রভাত মঞ্জিল, কালো ডাক্তারের বাগান বাড়ি পেরিয়ে। চেনো তো? কত নেবে বলো? সে বলল, 6 টাকা। তারপর কেমন যেন একটু ভয় ভয় মুখ করে বলল, কিন্তু মা, এই ভর দুপুরে আপনি এমন একা একা ওই পোড়ো বাড়িতে? মা আমার ভীষণ সাহসী, দুনিয়ায় কোনো কিছুকেই ভয় পান না। আমায় রিকশা তুলে দিয়ে নিজে উঠে বসলেন। কিচ্ছু হবে না, তুমি চলো তো, বলে আমরা রওনা দিলাম। বাড়িটা কি বড়! গল্প শুনে যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশ অনেক বড়। ইট বের করা, পাঁচিলের এখানে ওখানে ভেঙে পড়েছে। গেটটার মাথায় বুনো ঘাসের জঙ্গল, ঠিক যেন খাড়া খাড়া চুল গজিয়েছে। দরজায় একটাও পাল্লা নেই। সেখানে বেশ খানিকটা ভিতরে একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছিল, তার পিছনে জঙ্গল। পয়সা নিয়ে রিকশাওয়ালা চলে যেতে জায়গাটা একেবারে নিঝুম হয়ে গেল। একটুক্ষণ সেখানে দাঁড়িয়ে তারপর মা আমার হাত ধরে টান দিয়ে বলল, চল ভিতরে যাই। ভিতরে অনেকটা খোলা জমি, তাতে এলোমেলো অনেক ঝোপঝাড় গজিয়েছে। একপাশে একটা পুরনো ইদারা। একজন বুড়ো মতো তার ধারে দাঁড়িয়ে স্নান করছিল। আমাদের আসতে দেখে হাতের বালতিটা নামিয়ে রেখে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে বলল, কে গো? মা তাড়াতাড়ি আমার হাত ছেড়ে তার একেবারে কাছে গিয়ে বললেন, তুমি আমাদের সিদ্ধিনাথ দাদা না? একেবারে বুড়ো হয়ে গিয়েছো দেখছি, আমায় চিনতে পারলে না তো? তখন সে ভালো করে মায়ের মুখের দিকে তাকিয়ে ভীষণ খুশি খুশি মুখে বলল, বউরানী, তুমি এসেছো? কি ভাগ্যি! তবে আমার আর দোষ কি বলো? সেই বিয়ের পর রাঙাকর্তা যখন তোমায় নিয়ে বাড়ি এলো তখন একবারই মাত্র দেখেছিলাম। তারপর এত বছর কেটে গেল, অত কি মনে থাকে বলো? তারপর আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, তোমায় কিন্তু আমি ঠিক চিনে ফেলেছি দাদু ভাই। একেবারে বাপের মুখ পেয়েছো যে, সেই চোখ, সেই নাক, সেই পাকা গমের মতন গায়ের রং। চলো চলো ভিতরে চলো। বলতে বলতে মায়ের বাক্সটা তুলে আগে আগে হাঁটা লাগালো। বড় বড় পিলারওয়ালা বাড়ি, টানা বারান্দা, এদিক ওদিক তাকাচ্ছিলাম। একতলা দোতলা মিলিয়ে বাড়িটা বেশ বড়।
তার অনেক অনেক ঘরই জানলায় দরজা পাল্লা কিছুই নেই। যেই ঘরটা এসে শেষে দাঁড়ালাম সেটা একেবারে দক্ষিণের কোণের ঘর। তবে বাড়িগুলোর দেওয়ালে সাপের মতন আঁকা বাঁকা সব ফাটল, দরজা ভাঙা, কার্নিস ভাঙা, শেকড় বাকড় ঝুলছে, এই রকম। সিদ্ধিনাথ দাদু বলল, এই ঘরটা এখনো ভালো আছে, তোমরা একটুক্ষণ বসো, আমি একটু ঘরটা সাফ সুতোর করে দিই। মার ব্যাগে টিফিন কৌটোয় লুচি আর বেগুন ভাজা ছিল। বারান্দায় বসে আমরা তাই খেতে খেতে ঘরটার সব দিক পরিষ্কার করে ফেলল সিদ্ধিনাথ দাদু। আমার খুব ঘুম পাচ্ছিল। বিছানায় শুয়ে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল তখন রাত হয়ে গিয়েছে। মা খিচুড়ি আর ডিম ভাজা রেঁধেছিল, তাই খেয়ে আবার এসে শুয়ে পড়লাম। হ্যারিকেনের আলো কমিয়ে দিতেই চারপাশে সব কিছু ভীষণ অন্ধকার হয়ে গেল। গাড়িটার কোনো শব্দ এখানে নেই, শুধু কোত্থেকে যেন একটানা একটা ক্রি ক্রি শব্দ ভেসে আসছে। তাই শুনতে শুনতে ফের চোখ জুড়ে এলো। সকালবেলা ঘুম যখন ভাঙল তখন হইচই শুরু হয়ে গেছে। খবর পেয়ে গ্রাম থেকে অনেক মানুষ এসেছে মায়ের সাথে দেখা করতে। বুলন বলে একটা ছেলেও এসেছিল তার মায়ের সাথে। আমার তার সঙ্গে খুব ভাব হয়ে গেল এবং বড়রা যখন গল্প করছিল আমরা দুজনে মিলে বাইরে খেলছিলাম। খেলতে খেলতে বাড়ির পিছন দিকে জঙ্গলের কাছে যেই গেছি, বুলন আমার হাতটা ধরে আটকালো। ওদিকে যাস না, জিজ্ঞাসা করলাম। কেন? সে ভয় ভয় মুখ করে বলল, সেসব নাম করতে নেই, ওটা বুড়ো কর্তামশাইয়ের শখের বাগান ছিল, অনেক ভালো ভালো ফলের গাছ আছে, বাইরের লোকের ঢোকা বারণ। বুড়ো কর্তামশাই নিজে এখনো পাহারা দেন। ঠিক এমন সময় মায়ের গলা ভেসে এলো। অনেকক্ষণ দেখতে না পেয়ে আমায় ডাকছিল। আমি তাড়াতাড়ি মায়ের কাছে ফিরে গেলাম। গিয়ে দেখি বুড়ো মতন একজন মানুষকে মা আমাদের মল্লার আবাসনের কার্ড দিচ্ছে এবং বলছে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করতে। আমি এই বাড়িটা বিক্রি করে নিশ্চিন্ত হতে চাই। কার্ডটা নিয়ে লোকটি তখন মাকে বলল, আপনি ভাববেন না বৌরানী, এক ভদ্রলোক হিমঘর বানানোর জন্য জমি খুঁজছিল অনেক দিন ধরে। গরজটা ওরই বেশি, নিশ্চয়ই তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন। খানিক পরে সবাই চলে যেতে মা আর আমি ঘরগুলো দেখতে বের হলাম। সিদ্ধিনাথ দাদু একটা বড় গোছা থেকে চাবি বেছে বেছে একটা একটা বন্ধ ঘর খুলে খুলে দেখাচ্ছিল। মা সেই ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাট, আলমারি, দেওয়ালে টাঙানো বড় বড় ছবি সব কিছুর লিস্ট করছিল। একটা লাইব্রেরি ঘরও খুঁজে পাওয়া গেল, সেখানে আলমারিতে ঠাসা বই। ঘুরতে ঘুরতে সবার শেষে দোতলায় উত্তর কোণে যে ঘরে পৌঁছলাম সেটা এই বাড়ির সবথেকে বড় ঘর। সিদ্ধিনাথ দাদু ঘরটার দরজা খোলার আগে মাথা ঠেকিয়ে প্রণাম করে নিল। তারপর দরজা খুলে দিয়ে মাকে বলল, এই হলো গিয়ে বুড়ো কর্তার খাস মরণ। দেখবে মা, একটু সাবধানে, যা মেজাজি মানুষ। ঘরটা ধুলোয় ঢাকা, মেঝে আমাদের পায়ের পরিষ্কার ছাপ উঠছিল। কাঠের পাখিওয়ালা জানলাগুলো খুলে দিতেই এক রাশ রোদ এসে পড়ল। পুরনো দিনের গন্ধ মাখানো পুরনো দিনের বাড়ি,
আর খাটটা সেই রকম পেল্লাই বড় খাট। খাটের পায়াগুলো আবার সিংহের মূর্তির মতন আঁকা। মা খাটটার গায়ে হাত বুলিয়ে আমায় বলল, এই খাটটা আমি বেচবো না, বুঝলি পিন্টু? এটাকে মল্লারে নিয়ে গিয়ে তোতে আমাতে শোবো। অমনি হুশ করে কি যেন দীর্ঘশ্বাস ফেলল আমাদের ঠিক পিছনে। মা শুনতে পাননি মনে হয়, কিন্তু সিদ্ধিনাথ দাদু দেখি সেদিকে কান খাড়া করে শুনে বিড়বিড় করে আপন মনেই কী সব বলছে। সব দেখাশোনা শেষ হতে বেশ বেলা হলো। সেদিন সিদ্ধিনাথ দাদু রান্না করেছিল। বারান্দায় কাঠের বড় বড় পিঁড়ি পেতে খেতে দিল। চুড়ো করে ভাত কাঁসার থালায়, চকচকে বাটিতে ছোলার ডাল, রুই মাছের কালিয়া আর কাঁচা আমের চাটনি। পাথরের গ্লাসে কর্পূর দেওয়া ঠান্ডা জল। তখন ছিড়ছিড় করে হাওয়া দিচ্ছিল বাইরে। উঠোনে দাঁড়ানো নিম গাছটার পাতায় সরসর শব্দ উঠছিল। ভাতের একটা গ্লাস মুখে নিয়েই হঠাৎ আমার খুব মন খারাপ হয়ে গেল। মা আমার মুখ দেখলেই সব বুঝতে পারে। হঠাৎ খাওয়া থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, পিন্টু, কি হয়েছে রে? বাড়ির জন্য মন কেমন করছে? আমি মাথা নাড়লাম। তাহলে? এই বাড়িটা তুমি অন্য লোককে দিও না মা। আমরা তো মাঝে মাঝে এসে এমনি করে। মা আমায় থামিয়ে দিল। এজন্য কেউ মন খারাপ করে বোকারাম? এখন খেয়ে নে। এই বাড়িটা দেখবে কে বল? আমাদের তো আর কেউ নেই। তার চেয়ে বরং তুই বড় হয়ে এরকম একটা বাড়ি তৈরি করে দিস, কেমন? এটা তো এখন ভাঙাচোরা ইটের পাজা, তাও আবার এত দূরে। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তবু মন খারাপ হয়েই রইল। খাওয়া দাওয়া সেরে হাত ধুয়েই ফের উঠোনে নামতে যাব, মা বলল, কোথায় যাচ্ছিস? বললাম, পিছনে একটা বাগান আছে মা, একটু ঘুরে আসি। মা কড়া গলায় বললেন, ভর দুপুরে রোদের মধ্যে কোথাও যাওয়া চলবে না। এখন আমার কাছে শোবে এসো। মার এই গলাটা আমি চিনি। এই গলায় মা যখন কিছু বলেন তখন আর কোনো কথা চলে না। তাই সুরসুর করে গিয়ে মায়ের পাশে শুয়ে পড়লাম। আর যেই মাত্র মায়ের নাক দিয়ে সুরসুর করে হাওয়া বেরোনোর আওয়াজ হয়েছে, আমি হাতটা মায়ের সরিয়ে দিয়ে পা টিপে টিপে বের হলাম এবং ছুট্টে পৌঁছে গেলাম পেছনের বাগানে। এখানে একটুও গরম নেই। মাথার ওপর বড় বড় আম কাঁঠালের ছায়া। পায়ের নিচে নরম গদির মতন আগাছার ঝাড়। এখানে দেখলাম আম গাছে আম হয়েছে, লাল টুকটুকে আম। দেখেই আমার খুব খেতে ইচ্ছা করলো। গাছটা মনে হয় আমার কথা বুঝতে পারল। হঠাৎ আমার পায়ের কাছে টুপ করে একটা আম পড়ে গেল। আমি সেটাকে তুলে খেতে খেতে বাগানের দিকে প্রবেশ করলাম। এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম। আম খাওয়া শেষ হয়ে কতক্ষণ হয়েছে জানি না, আঁটিটা ছুঁড়ে দিলাম একটা মোটা গাছের গুঁড়ির দিকে এবং সেখানে গিয়ে জুত হয়ে বসলাম। কতক্ষণ বসেছিলাম জানি না, হয়তো ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ চমক ভাঙল, মাথার ওপর খড়মড় করে একটা শব্দ হচ্ছে। ওপর দিকে তাকিয়ে দেখি একটা লোক জামরুল গাছ থেকে জামরুল পাড়ছে, থলিতে ভরছে। আমি যেই তাকিয়েছি, লোকটি একটা জামরুল ছুঁড়ে দিল।
খেয়ে দেখি ভীষণ মিষ্টি, মা যেমন জামরুল কিনে আনে তেমন মিষ্টি। আমি তখন তাকে বললাম, তুমি কে গো? তোমার নাম কি? দুপুরবেলা এই বাড়িতে ঢুকে ফল পেড়ে নিয়ে যাচ্ছ? সে বলল, আমি নিমাই আজ্ঞে। বুড়ো কর্তা আবার কে এই বাড়িতে? তো আমি তো বুড়ো কর্তার লোক, বুড়ো কর্তার জন্য ফল পাড়ছি। বুড়ো কর্তা সে আবার কে? এই বাড়িতে তো আমি আছি আর আমার মা আছে। তখন হঠাৎ একটা ভারী গলার শব্দ শুনতে পেলাম। কার সঙ্গে কথা বলছিস রে নিমাই? তাড়াতাড়ি ঘুরে দেখি বুড়ো মতন এক ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন আমার পিছনে। টকটকে ফর্সা গায়ের রং, ধপধপে সাদা মাথার চুল, মুখটা ভীষণ চেনা চেনা লাগছিল আমার, কোথায় যেন দেখেছি আগে। নিমাই সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আজ্ঞে কর্তা, গাছে উঠে আপনার জন্য ফল পাড়ছি তো দেখি এই ছেলেটা তলায় বসে আছে। কাদের ছেলে কে জানে, উল্টে আমায় ধরে এমন জেরা করছে যেন চোরের দায়ে ধরা পড়েছি। ভদ্রলোক গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এই ছোঁড়া, এদিকে আয়। কোন বাড়ির ছেলে রে তুই? নাম কি? আমি বললাম, আমার নাম পিন্টু, আমি তো এই বাড়িরই ছেলে। তোমরা কি? আবার আমায় মেজাজ দেখানো হচ্ছে? পুরো নামটা বলো, ধমক দিয়ে উঠলেন তিনি। আমার নাম প্রীতিন বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়? এই এলাকায় তো বন্দ্যোপাধ্যায় বলতে এই বাড়ি ছাড়া আর কিচ্ছু কোথাও নেই। তোর বাবার নাম কি রে? ঈশ্বর সৌরিন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। অমনি দেখি দুজনে মিলে গোল গোল চোখ করে আমায় দেখছে। তারপর ভদ্রলোক নিচু হয়ে আমার মুখটা ভালো করে দেখে হেসে উঠল। দেখো কাণ্ড, আচ্ছা ধোঁকা দিয়েছিলিস তো আমায় দাদু ভাই। এ তো একেবারে সেই ছেলেবেলার ভুটুর মুখ। ভুটুকে? আরে ভুটু তোর বাবার ডাক নাম রে। অবশ্য তুই আর সেসব জানবি কেমন করে, কখনো তো তাকে চোখেও দেখিসনি। বলতে বলতে ভারী ব্যস্ত হয়ে তিনি আমার হাত ধরে বললেন, চল চল বাড়ির মধ্যে চল। ঠিক তক্ষুনি খেয়াল হলো ইনি তো আমার দাদু হন। মায়ের অ্যালবামে কতবার ফটোয় দেখেছি, এই জন্যই তো চেনা চেনা লাগছিল। হাত ধরাধরি করে রওনা হলাম বাগানের ভিতরে। দেখি কেমন করে যেন বাড়িটার ভোল বদলে গিয়েছে। কোথাও কোনো ফাটল নেই, গাছগাছালি নেই, ভাঙাচোরা নেই, ধপধপে সাদা রং বাড়ি, সবুজ সবুজ জানলা, আর সিঁড়ির উঠে গেছে একেবারে দোতলার উত্তর কোণে। সেই উত্তর কোণের ঘরে গিয়ে বসলাম। দাদু পর্দা সরিয়ে বলল, তুই ভিতরে যা, আমি একটু পরেই আসছি। ভিতরে ঢুকে দেখি তক তক করছে সাদা কালোয় চৌকুপি করা পাথরের মেঝে, মাথার ওপর পুরনো কলের পাখাটা ঘুরছে, আর নিচে একবারে সাদা ধপধপে বিছানায় চাদর পাতা। সেখানে পানের বাটা হাতে ঠাকুরমা বসেছিলেন। আমায় দেখে তাড়াতাড়ি নেমে এসে কোলে তুলে নিয়ে বললেন, জামরুল গাছটা তবে খুঁজে পেলি পিন্টু? আমি তো ভেবেছিলাম আমার দাদু ভাই বুঝি কোনোদিন গাছটা খুঁজেই পেল না। ওর তলা দিয়েই তো আসা যাওয়ার রাস্তা। একটু পরেই নিমাই এসে ঢুকলো। চিনেমাটির প্লেটে আম কেটে এনেছে আমার জন্য।
আর পাথরের গ্লাসে মিষ্টি ডাবের জল। গল্প করতে করতে অনেকক্ষণ ধরে সেসব খেয়ে টেয়ে সবে ঠাকুমার কাপড়ের আঁচলে মুখটা মুছেছি, এমন সময় কে যেন দরজায় এসে দাঁড়ালো। ঠাকুমা সেদিকে চেয়ে বলল, কে ভুটু এলি? দেখ দেখ কে এসেছে। তাকিয়ে দেখি বাবা এসেছেন। চিনতে কোনো অসুবিধেই হলো না, কারণ রোজ স্কুলে যাওয়ার আগে এই ছবিটায় প্রণাম করে যাই। বাবা জুতো খুলতে খুলতে বলল, জানি, সখারাম ড্রাইভার গিয়ে খবর দিল, শুনেই তাড়াতাড়ি আসছি। তারপর ঘরে ঢুকে পালঙ্কের ওপর আমার পাশে এসে বসল। হেসে হেসে বলল, পিন্টু, অ্যানুয়ালে ভূগোলে কত পেয়েছিস রে? আমি রাগ রাগ চোখ করে ঠাকুমার দিকে তাকালাম। নিশ্চয়ই সব বলে দিয়েছে। না হয় ভূগোলের 36ই পেয়েছি, কিন্তু অঙ্কে তো 85 পেয়েছি। সেটা বলতে কি হয়েছিল? বাবা দেখলাম আমার মনের কথাটা বুঝে ফেলেছেন। মুচকি মুচকি হেসে বলল, আহা ঠাকুমার উপর রাগ করিস না, আমি তোর সব খবর জানি। প্রত্যেকবার তোর পরীক্ষার রেজাল্ট বেরোবার দিন স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকি যে, তুই টেরও পাস না। তুই যে অঙ্কে 85 পেয়েছিস আর ইংরেজিতে 82। রাখ দেখি তোর অঙ্ক আর ইংরাজির কথা। ঠাকুমা ধমক দিয়ে উঠল। ছেলেটাই প্রথমবার তোকে দেখল, কোথায় দুটো গল্প করবি, আদর আহ্লাদ করবি তা না। তাই শুনে বাবা চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমার মনের ভিতরটা হয়তো দেখতে পাচ্ছেন। তারপর হঠাৎ বললেন, পিন্টু, আমার মনে হচ্ছে তোর খুব মন খারাপ, তাই না? আমার তো সত্যিই ভীষণ কান্না পাচ্ছিল সেই দুপুর থেকে। বাবার কথাটা শুনে আর থাকতে পারলাম না। ঠোঁট কামড়ে ধরে আছি, কারণ কিছুতেই বাবার সামনে কাঁদা চলবে না। কাঁদে তো ছোট ছেলেরা। খানিক পরে বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। কেন হঠাৎ মন খারাপটা হলো কেন? আমি তখন বাবার জামার হাতায় মুখটা লুকিয়ে বললাম, মা বলেছেন এই বাড়িটা বিক্রি করে দেবেন। তাহলে তোমরা সবাই থাকবে কোথায় শুনি? আমাদের কলকাতার বাড়িটা তো একটুখানি। শুনে বাবা হো হো করে হেসে ফেলল। তারপর আমার মুখটা উঁচু করে ধরল। এই জন্য মন খারাপ? তুই তো ভারী বোকা ছেলে দেখছি। আমি বললাম, না গো মা, সত্যিই এই বাড়িটা বিক্রি করে দেবে। এখানে নাকি একটা হিমঘর তৈরি হবে, আমি শুনেছি। আরে বোকা ছেলে, বিক্রি করে দেবে বললেই হলো? সেটা বুঝি এতই সহজ? আমরা তাহলে আছি কি করতে? চেনা গলাটার আওয়াজ পেলাম। দেখলাম দাদু ঢুকছে। ভিতরে এসেই বাবার দিকে কটমট করে তাকিয়ে বলল, এসব কি শুনছি ভুটু? বৌমা নাকি এই বাড়ি বিক্রি করে দেবে ঠিক করেছে? বাবা একটু থতমত খেয়ে গেলেন। হ্যাঁ, পিন্টু তো তাই বলছে। দাদু রাগী মুখ করে বললেন, পিন্টু সত্যি কথাই বলছে। আমি খবরটা নিয়ে এলাম। বৌমাকে বলো এই বাড়ি বিক্রি হবে না। পিন্টু বড় হওয়া না পর্যন্ত এই বাড়ি বিক্রি করা যাবে না। আর এই বাড়ি নিয়ে কোনো দুশ্চিন্তাও সে যেন না করে। আমরা 3 জন মিলে এই বাড়ি পাহারা দিয়ে রাখব। কেউ যদি কুনজর দেয় তারও উপযুক্ত ব্যবস্থা করব। এই বলে আমার গালে একটা টোকা দিয়ে বললেন, যা ভাই, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা তো রইলাম। কিন্তু এখন দেরি করিস না ভাই, সন্ধে হয়ে আসছে।
এবার না ফিরলে তোর মা ঠিক চিন্তা করবে। ঠাকুরমা বলল, শুনলি তো পিন্টু, দুঃখ কমেছে এবার? দাদুর কথা শুনে আমার সত্যি সত্যি সব দুঃখ চলে গেছিল। আমি হেসে ঘাড় নাড়লাম। বাবা উঠে দাঁড়িয়েছে অনেকক্ষণ। পকেট থেকে একটা সরু বাক্স বের করে আমায় দিয়ে বলল, এই নে, এটা তোকে দিলাম। বাক্সটা খুলে দেখি কুচকুচে কালো রঙের একটা কলম, মাথায় রূপালি ঢাকনা। কলমটা আমি চিনি, পার্কার কলম, ভীষণ দামি। আমাদের অঙ্ক স্যার একখানা আছে। অঙ্ক স্যারের পেনটা কাউকে ছুঁতে দেন না, তিনি নাকি বিদেশ থেকে এনেছেন। অবাক হয়ে বললাম, এটা আমার? বাবা হেসে বলল, হ্যাঁ রে, এটা আমার কলম ছিল। এই কলমটা দিয়ে লিখে আমি কোনো পরীক্ষায় সেকেন্ড হইনি। আজ থেকে এটা তোকে দিলাম। তুইও কিন্তু কোনো পরীক্ষায় সেকেন্ড হওয়া চলবে না, ঠিক তো? আমি মাথা নেড়ে হ্যাঁ করলাম। তারপর ঠাকুমার কাছে একটু আদর খেয়ে বাবার হাত ধরে ঘর থেকে বের হলাম। বাড়িটাকে একটা পাক দিয়ে পিছন বাড়ির বাগান। সূর্য অস্ত যাচ্ছিল তখন। উঁচু গাছগুলোর মাথায় মাথায় সোনালি রং রোদ লেগেছে। নিচে হালকা অন্ধকার। পথের দুপাশে অনেক বেল, চন্দ্রমল্লিকা, গন্ধরাজ, অনেক ঝাড় ঝাড় ফুলে ভরে রয়েছে। বাতাসে তার গন্ধ ভাসছিল। খানিক দূরে এসে পিছন ঘুরে দেখি দূরে দোতলায় দাদু আর ঠাকুমা দাঁড়িয়ে আছে। আধো অন্ধকারে কেমন আবছা আবছা দেখাচ্ছিল দুজনকে। চোখ কচলে ফের তাকালাম, দেখি কেউ নেই। ফাঁকা বারান্দাটা হাঁ হাঁ করছে। বাবা ততক্ষণে অনেক দূর এগিয়ে গিয়েছে, প্রায় আমার সেই জামরুল গাছটার কাছাকাছি। সেখান থেকে হাত ছানি দিয়ে আমায় ডাকলেন আবার। আমি অমনি মাথা নিচু করে ছুট দিলাম। এক ছুটে সোজা সেই গাছটার নিচে। বাবাকে তখনও দেখা যাচ্ছিল একটু একটু। আমার দিকে হাত দুটো বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। আবছা আবছা বোঝা যাচ্ছে শরীরটা, ঠিক যেন কাছের মানুষ। হাত বাড়িয়ে ছুঁতে গেলাম, কিন্তু হাওয়া কেটে হাতটা ঘুরে ফিরে এলো। দেখি কেউ নেই সেখানে। এমনি সময় ঝরঝর করে জামরুল গাছের পাতা নাড়িয়ে দিয়ে গেল। স্পষ্ট শুনতে পেলাম তার মধ্যে ফিস ফিস করে যেন কে বলল, আবার আসিস দুঃখ হলে, মন খারাপ হলে, এই জামরুল গাছটার নিচে। গাছের নিচে কতক্ষণ বসেছিলাম কি জানি, ঘুমিয়েই পড়েছিলাম বোধহয়। হঠাৎ দূর থেকে শুনতে পেলাম কারা যেন ডাকছে, পিন্টু, পিন্টু। চোখ কচলে ধড়মড় করে উঠে বসলাম। এ তো মা আর সিদ্ধিনাথ দাদুর গলার আওয়াজ। ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে হারিকেন লণ্ঠনের আলো দেখে ছুট দিলাম সেদিকে। যাই মা বলে ছুটলাম। ঠিক করেছিলাম মাকে কিছু বলবো না, বিশ্বাসই করবে না, কিন্তু কথাটা ফাঁস হয়ে গেল। রাতে শোবার আগে বিছানার ধারে বসেছিলাম। হঠাৎ পকেট থেকে ঠকাস করে কি যেন একটা পড়ে চৌকির নিচে গড়িয়ে গেল। টর্চের আলো জেলে জিনিসটা কুড়িয়ে এনে মা তো অবাক। বললেন, এটা তো তোর বাবার কলম, ব্যাংকের ভল্টে আমার গয়নাগাটির সঙ্গে রাখা আছে। তুই এটা কোথায় পেলি? বললাম, আজ বিকেলে বাবা আমায় দিয়েছেন আর বলেছেন আর কোনো দিন সেকেন্ড না হতে। মা খানিকক্ষণ আমার দিকে অবাক হয়ে চেয়ে রইল, তারপর আমার জড়িয়ে ধরে ভ্যাঁ করে কেঁদে ফেলল। পরদিন সকালে ঘুম থেকে উঠে মা বলল,
বাড়িটা এখন বেচবো না, বুঝলি পিন্টু। রাতের স্বপ্নে দেখি তোর বাবা এসেছেন, ভীষণ রেগে রেগে আমায় বকছেন। বলছেন কিছুতেই তুমি এই বাড়ি বেচতে পারবে না, বাড়িটা বরং এখন আমাদেরই থাক, কি বলিস? আমি হেসে উঠে মায়ের গলা জড়িয়ে ধরলাম। ঠিক করেছি আর কোনো দিন কোনো পরীক্ষায় সেকেন্ড হব না, আর বড় হয়ে চাকরি করে অনেক টাকা জমিয়ে বাড়িটাকে ভালো করে সারাই করব, আর একটা বাগান করব, ঠিক সেই আগের মতন। জামরুল গাছটার গোড়া সুন্দর করে বাঁধিয়ে নেব। তারপর ছুটি ছাটার দিন ঠিক দুপুরবেলা মাকে নিয়ে গিয়ে বসবো জামরুল গাছটার গোড়ায়। একটু পরেই নিমাই নামবে ওপর থেকে। নমস্কার। আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা। শুভরাত্রি।